ডিভোর্সের কয়েকদিন আগে আমার ননদ আমার রুমে এসে আমার পাশে বসে বলল, তোমার স্বামী তোমাকে কি জন্য ডিভোর্স দিচ্ছে জানো? আমি খুব স্বাভাবিকভাবেই বললাম, হ্যাঁ জানি তো। বিয়ের 3 বছরেও আমি তাকে বাবা ডাক শুনতে পারিনি, এটাই হয়তো মেন কারণ। কিংবা আমি সংসার করার মতো মেয়ে না। আমার কোনো দোষ খুঁজে পেয়েছে, তাই হয়তো তোমার ভাই আমাকে আর রাখবে না। শুধু তোমার ভাই না তো তোমার বাবা মা তো চায় না আমি আর এই সংসার করে থাকি। আমার কথা শুনে আমার ননদ বলল, তুমি অনেক বোকা একটা মেয়ে। তোমার সন্তান হয় না তোমাকে ডিভোর্স দেওয়ার একটা কারণ না। তাছাড়া এখন এইসবের কারণে কেউ কারোর সাথে পবিত্র সম্পর্ক ছিন্ন করে না। টাকা হলেই তো বাচ্চা দত্তক নেওয়া যায়, এরকম নিচ্ছেও অনেকে। এতে তো আল্লাহও খুশি হয়। একটা গরিবের ঘরের বাচ্চা আরাম আয়েসে বড় হবে। আর আমি যতদূর জানি, সন্তান না হওয়ার জন্য বেশিরভাগ ক্ষেত্রে স্বামীরাই দায়ী। কিন্তু আমাদের পুরুষ শাসিত সমাজে এই দোষটা মেয়েদের ঘাড়ে চাপানো হয়। তোমার স্বামী অন্য কোনো কারণে তোমাকে ডিভোর্স দিচ্ছে, বাবা মায়ের কথা বাদ দাও। তারা যেখানে টাকার জন্য আমাকে বয়স্ক পাত্রের কাছে বেঁধে চায়, সেখানে তুমি তো অনেক দূরে। তুমি এই বাড়িতে আসার পর থেকে সব কিছু মুখ বুজে সহ্য করেছো, কিন্তু যাবার আগে এইভাবে সহ্য করো না। আমার ভাই মানুষটা মোটেও ভালো না। তার কাছে মেয়েদের শরীরটাই আগে। তাকে আমি ছোট থেকেই চিনি। তার জন্য আমি আমার কোনো বান্ধবীকেই বাসায় আনার সাহস পেতাম না। তোমার স্বামী হয়তো অন্য কোনো মেয়ের প্রতি অসত্য হতে পারে, সেটা তোমার কোনো আপনজন। তুমি এত সহজে হার মেনে নিলে ওরা তোমাকে এভাবে মিথ্যা অপবাদ দিয়ে তাড়িয়ে দেবে। নদিয়া কথাগুলো বলে চলে গেল। এই বাড়িতে একটা মানুষে আমাকে কখনো ছোট করে কথা বলি না। আর সবাই আমাকে কাজের মেয়ে ভেবে একের পর একটা কাজের অনুমতি দিয়ে যেত। আমিও বাধ্য হয়ে সবার মন রক্ষা করার জন্য কাজগুলো করতাম। আমি চাইতাম সবার প্রিয়পাত্র হতে, সবার ভালোবাসার মানুষ হতে, কিন্তু আমি পারিনি। কিছু কিছু মানুষের যতই কাছে যাওয়ার চেষ্টা করি না কেন, সে মানুষগুলো যদি নিজে থেকে একটু কাছে আসতে না চায়, তাহলে কখনোই তাদের কাছে যাওয়া যায় না। তারা কখনোই চায়নি আমি তাদের কাছে গিয়ে তাদের কাছ থেকে একটু আদর স্নেহ পাই। অথচ আমি তাদেরকে সবসময় নিঃস্বার্থভাবে ভালোবেসে গিয়েছি। বিনিময়ে কিছুই পাইনি। সব শেষে পেলাম ডিভোর্স নামক অসহ্য একটা যন্ত্রণাময় উপহার। বিকেলে বারান্দায় বসে বসে চোখের জলে বুক ভাসাচ্ছিলাম আর ভাবছিলাম, একটা মানুষের জীবনে কত কষ্ট থাকতে পারে। জন্মের 2 বছর পরে নাকি বাবা আমাকে ছেড়ে চিরতরে চলে যায়। তাই বাবা নামক মানুষটার মুখ কখনোই আমি দেখতে পারিনি। তাই কিছুদিন পরেই মা অন্য একজনকে পুরুষকে বিয়ে করে ঘর সংসার শুরু করেন। অনেক বাবা মেয়েরা নাকি নিজের সন্তানের জন্য সংসার, শারীরিক চাহিদা সবকিছু ত্যাগ করতে পারে। খুঁজলে হয়তো এমন অনেকেই বাবা মা যাবে যারা শুধুমাত্র সন্তানদের কথা চিন্তা করে কখনো বিয়ের কথা মাথায় আনেনি। অথচ তারা চাইলে নতুনভাবে জীবন শুরু করতে পারত, নতুন কাউকে নিয়ে। কিন্তু তারা নিজের যৌবনের সুখ বিসর্জন দিয়েছে সন্তানের সুখের জন্য। কিন্তু আমার মা এতটা ত্যাগী ছিলেন না। তিনি বিয়ে করে সংসারী হয়েছেন। অবশ্য এটা ভেবে ভালোই লাগে, আমার মা আমার জন্য তার সুন্দর জীবনটা নষ্ট করেনি। কিন্তু আমি ঠিকই বাবা মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছি। কারণ বিয়ের আগেই দিন আমার মা আমাকে অন্য একজনের কাছে রেখে নিজে বিয়ে পিড়িতে বসেছিলেন। 7 বছর বয়সে মা আমাকে হস্টেলে ভর্তি করেন। তিনি ভেবেছিলেন বিয়ের কিছুদিন পর আমাকে তার কাছে নিয়ে যাবেন, কিন্তু সেটা সম্ভব হয়নি। আমি আমার মায়ের সাথে দেখা করতাম, কথা বলতাম, কিন্তু কখনো মায়ের বুকের মাথা রেখে ঘুমাবার সুযোগটুকু পেতাম না। কারণ আমার মা আমাকে তার নতুন স্বামীর বাড়িতে নিয়ে যাক, এটা ওই বাড়ির কেউ চাইতো না। আর যখন আমার মায়ের কোলে ভোরে ফুটফুটে একটা কন্যা সন্তান আসলো, তখন আমার মায়ের আদরটাও যেন আমার জন্য কমে গেল। আমার বোন আমার থেকে 5 বছরের ছোট। সবাই জানতো আমার কথা, জানতো আমার মায়ের একটা মেয়েও আছে, তবুও কেন আমাকে ওই বাড়িতে নেওয়া হয়নি, সেটার উত্তরটা আমার কাছে অজানা। বারান্দা থেকে নিচের দিকে চোখ যেতেই দেখলাম আমার স্বামী আবির একটা মেয়ের সাথে বাসায় ঢুকছে। মেয়েটা দেখতে অসম্ভব সুন্দর। আমি তার সৌন্দর্যের কাছে হয়তো কিছুই না। এই কালো চোখের নীল শাড়ি পরা মেয়েটা হয়তো আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার দাঁড় প্রান্তে আছে। এই মেয়েটার জন্য কি তাহলে আবির আমাকে ডিভোর্স দিচ্ছে? আমার ভেতরটা জ্বলে যাচ্ছিল।
আমি জানি আবির আমাকে ডিভোর্স দেবে, তবুও তাদের দুজনকে এইভাবে একসাথে দেখে ভেতরটাতে প্রচণ্ড অসহনীয় এক ব্যথা অনুভব করলাম। আমি বারান্দা থেকে উঠে রুমের দিকে গেলাম। ভেবেছিলাম মেয়েটাকে নিয়ে আবির রুমের দিকে আসবে, কিন্তু এমনটা হলো না। আবির মেয়েটাকে নিয়ে তার বাবা মায়ের রুমের দিকে গেল। আমার খারাপ লাগার মাত্রাটা তারও বেড়ে গেল। বিছানায় শুয়ে কাঁদতে লাগলাম। ঠিক এমন সময় দরজার ওপাশ থেকে আমার শাশুড়ির কণ্ঠ শুনতে পেলাম। সে স্পষ্ট গলায় বলল, বাসায় মেহমান এসেছে, ওদের জন্য খাবারের ব্যবস্থা করো, তার আগে চা বিস্কুট কিছু নিয়ে এসো ওদের। কথাগুলো বলে 1 সেকেন্ডও দেরি করল না। ঠিকমতো কাঁদার জন্য মন হয় ভাগ্য লাগে, সেটা আমার নেই। মানুষ সব কিছু এত সহজভাবে কিভাবে নেয়, আমি কেন পারি না? কদিন পরে আমাকে এই বাড়ি থেকে চলে যেতেই হবে, আমিও মেনে নিয়েছি। তাছাড়া কোনো উপায়ও তো নেই, কারণ আমার অভিযোগ দেওয়ার মতো কোনো মানুষ নেই, কেউ নেই আমাকে একটু সাহায্য করতে পারে। অথচ আমার শাশুড়ি আমাকে এমনভাবে আদেশ দিয়ে গেল, মনে হলো আমি এখনও এই বাড়ির বউ, ভবিষ্যতেও থাকবো, তাই কাজগুলো আমাকে করতে হবে। আমি চা বিস্কুট নিয়ে যখন আবির আর মেয়েটার সামনে গেলাম, তখন নিজের প্রতি অনেক ঘৃণা হলো। নিজের স্বামীকে অন্য একটা মেয়ের কাছে স্বেচ্ছায় তুলে দিতে হচ্ছে বাধ্য হয়ে। এক পর্যায়ে আবির আমাকে রুম থেকে চলে আসতে বলল। আমি আর দেরি না করে চলে আসলাম, কারণ রুমটাতে আমারও দম বন্ধ হয়ে আসছিল। তাই মনে মনে আবিরকে ধন্যবাদ জানাল চলে আসতে বলার কারণে। যদিও সে অপমান করার জন্য এমনটা বলেছে, তবুও সে ভালো করেছে। 8টার সময় আবির মেয়েটাকে নিয়ে বেরিয়ে গেল। আমি বালকনিতে দাঁড়িয়ে তাদের চলে যাওয়া দেখতে থাকলাম। বুঝতে বাকি রইল না তারা দুজনে হোটেলে রাত কাটাতে যাচ্ছে। আমি মনের ভেতর এক আকাশ কষ্ট নিয়ে ঘুমিয়ে গেলাম, কারণ আজ আমার কাছে সবকিছু স্পষ্ট হয়ে গিয়েছে। এক সময় মনে হতো আর কেউ ভালো না বাসলেও আমার স্বামী আমাকে ভালোবাসে, কিন্তু আজ তো সবকিছু নিজের চোখেই দেখলাম। মধ্যরাতে কারো গাড়ির শব্দ ঘুম ভেঙে যায়। কেউ খুব বিশ্রীভাবে দরজা ধাক্কা দিচ্ছে আর বলছে, ওই খানকি, দরজা খোল, দরজা লাগিয়ে কি করছো? তোর প্রেমিকের সাথে মজা করছিস নাকি মাগি? আমি শব্দ পেয়ে দৌড়ে গিয়ে দরজা খুলে দিতেই দেখতে পাই আবির মাতাল অবস্থায় এসব বলছে। আমার তাকে ধরতে ঘৃণা হচ্ছিল, তবুও যখন তাকে ধরতে গেলাম তখন সে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। তারপর বলল, আমাকে ধরছিস কেন? তুই তো জানিস আমি রাতে আসবো, তারপরেও কেন দরজা লাগিয়ে ঘুমিয়েছিলিস? গরম পানি কর, আমি গোসল করব। আমি না বলতেই সে আমাকে থাপ্পড় মারল। আমারও ইচ্ছে করছিল তার গালে থাপ্পড় মারি, কিন্তু সাহস হলো না, কারণ সে পুরুষ, আমি নারী, তার সাথে শক্তিতে পেরে উঠব না। পরে নিজের অনিচ্ছ সত্ত্বেও বাধ্য হয়ে রাত 1টার সময় পানি গরম করে দিই। সেই পানিতে আমার স্বামী তার নোংরা দেহটা ধুয়ে ফেলে। কিছুদিন পরের কথা, রাত 10টা বাজে। আমি অনেক চেষ্টা করছিলাম সব কষ্ট সহ্য করে বেঁচে থাকার, কিন্তু পারিনি। আমার মনে হয়েছে আমার বেঁচে থাকার মেয়াদ ফুরিয়ে গিয়েছে। তাই মৃত্যুটাকে বেছে নেওয়াটাই আমার জন্য একমাত্র শান্তির পথ। মৃত্যুর আগে আবিরের মুখটা একবার দেখতে চেয়েছিলাম, কিন্তু সে বাসায় ফেরেনি। খুব কম সময়ের জন্য হলেও একজন মানুষ আমাকে ভালোবেসেছিল, তাই খারাপ হলেও শেষবারের মতো তাকে দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু সেটা হলো না। সে হয়তো ওই মেয়েটার সাথে মজ মস্তিতে ব্যস্ত, তাই এখনও বাসায় আসেনি। আমি বাড়ি থেকে বের হয়ে রেল লাইনের পাশে গিয়ে দাঁড়িয়ে আছি, অপেক্ষায় আছি কখন ট্রেন আসবে। ট্রেন আসা মাত্র নিজের মাথাটা এগিয়ে দেব চলন্ত ট্রেনের দিকে। নিমেষেই মুহূর্তের মধ্যে এই সুন্দর পৃথিবী থেকে একটা জলজান্ত আত্মার সমাপ্তি হবে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ করে দেখতে পেলাম দুজন মেয়ে আর একটা ছেলে বস্তায় করে কি যেন একটা রেল লাইনে ফেলে যাচ্ছে। কিছুটা এগিয়ে গিয়ে বুঝতে পারলাম তারা একজন মানুষকে হাত পা বেঁধে রেল লাইনে ফেলে যাচ্ছে। আমার ভেতরটা শুকিয়ে গেল যখন দেখলাম এই 3 জন মানুষকে আমি চিনি। একজন আমার স্বামী আবির, অন্যজন সেই নীল শাড়ি পরা মেয়েটা, আর যাকে দেখে আমার আত্মীয়টা প্রতিনিয়ত কাঁপছিল, ভেতরটা ফুলে উঠছিল, সে হলো আমার বোন তানিয়া। আমার মায়ের পেট বোন হলেও সে আমার সৎ বোন। আমি তাদেরকে দেখে কিছুটা আড়ালে চলে গেলাম, যাতে করে তারা আমাকে চিনতে না পারে।